পৌর নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ে বিচার বিশ্লেষণে ব্যস্ত ভোটাররা। চলছে অনানুষ্ঠানিক গণসংযোগও। বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে শক্ত অবস্থানে আওয়ামী লীগ, বিএনপি। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ব্যস্ত ছাপাখানার শ্রমিকরা। নির্ধারিত সময়ের আগেই সব স্কুলে বই পৌঁছানোর আশাবাদ। মাদারীপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ। বুক ফাটা আর্তনাদ স্বজনদের। স্বামী আটক। রাজধানীতে এক পাকিস্তানি নাগরিক সহ মুদ্রা ও মানব পাচারকারী চক্রের 6 সদস্য আটক। প্রায় কোটি টাকা মূল্যের জাল রুপি জব্দ। তৈরি হয়েছে পাকিস্তানে, দাবি র্যাবের। এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না কেউ। গ্রিন কার্ডধারীদেরও লাগবে একই অনাপত্তিপত্র। দুর্ভোগের আশঙ্কা প্রবাসীদের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁও পৌরসভায় বইছে নির্বাচনের হাওয়া। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র প্রার্থীদের কাছে প্রাধান্য পাচ্ছে স্থানীয় সমস্যাগুলো। তারা বলছেন প্রচারণায় মার্কার চেয়ে এগিয়ে রাখবেন অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতিকে। অন্যদিকে ভোটাররা যোগ্য প্রার্থী বাছাইয়ে বিচার বিশ্লেষণ করছেন। নারায়ণগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন রামিম হাসান। কথিত আছে দেবাসুরের যুদ্ধের সময় রক্তপাতের কারণে এই এলাকার মাটি ধারণ করেছিল লোহিত বর্ণ। এরপর থেকেই নাকি এই এলাকার নাম সুবর্ণগ্রাম, যা পরবর্তীতে সোনারগাঁও। নামকরণের সঠিক ইতিহাস জানা না গেলেও এখানকার ধ্বংসাবশেষে এর গৌরবোজ্জ্বল অতীত স্পষ্ট। চতুর্দশ শতকে স্বাধীন বাংলার রাজধানী ছিল এই সোনারগাঁ। সুরপাল এবং সেন রাজাদের আমলে গোড়াপত্তন হওয়া এই নগরী কালের বিবর্তনে এখন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে একটি পৌরসভা। বারো ভূঁইয়াদের গৌরবের এই নগরীকে এখন নেতৃত্ব দেন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা। আগামী 30 ডিসেম্বর অনুষ্ঠেয় 236টি পৌরসভা নির্বাচনে রয়েছে সোনারগাঁও। আনুষ্ঠানিক প্রচারণা পর্ব শুরু না হলেও ভোটাররা ইতোমধ্যে ভাবতে শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীদেরকে নিয়ে। ভোট অনেক কি প্রতিনিধি কজন খারিছে, যেটি ভালো, যার ভালো আর ভোট দিব। তো ভালোটা কি দেখে দিবেন? যে কাজটা ভালো করবো, রাস্তাঘাট আমার এলাকার উন্নয়ন করবো, হারিয়ে দিব। প্রথম দাবি অবকাঠামোমূলক উন্নয়ন, দ্বিতীয় দাবি সামাজিক শান্তি স্থিতিশীলতা। রাস্তাঘাটের উন্নয়ন যে করতে পারবো ওইরকম লোক বুঝে ভোটটা দিতে হবো। নির্দলীয় আর দলীয় বুঝি না, যারা দেশের স্বার্থকে কাজ করব তাদের জন্য আমরা চিন্তা ভাবনা করবো। আর প্রার্থীরাও বলছেন দলীয় প্রতীক বিবেচনায় থাকলেও প্রচারণায় প্রাধান্য পাবে স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতিগুলোই। আসলে স্থানীয় নির্বাচনগুলি হয় কি, অনেক সময় বাপ ছেলেও ইলেকশন করে। এইখানে হয় কি, যেহেতু প্রতীকের ইলেকশন হয়ে গেছে, এখন একটা এই দ্বন্দ্বটা আপনার গ্রেস লেভেলে চলে আসছে। এই দ্বন্দ্বটা যদি আপনার এই মার্কা প্রতীকে যদি না হইতো, তাহলে আমার মনে হয় খুব ভালো হইতো। স্থানীয় নির্বাচনে আপামর জনসাধারণকে একাত্ম করতে হয়, সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আমি জনগণের সেবাটাকে প্রাধান্য দিয়ে সবার কাছে আমি ভোট চাবো। এ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য 5 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রামিম হাসান, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এদিকে ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে পৌরসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন মনোনীত প্রার্থীরা। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ভোটারদের মন জয় করতে আগে ভাগে যোগাযোগ ও কুশল বিনিময় শুরু করেছেন প্রার্থীরা। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু না হলেও ভোটারদের সঙ্গে দেখা সাক্ষাৎ ও কুশল বিনিময় শুরু করেছেন ময়মনসিংহের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর প্রার্থীরা মসজিদের মুসল্লি এবং আশপাশের দোকানপাটের লোকজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রার্থীরা জানান, প্রতীক বরাদ্দের পর পুরোদমে প্রচারণায় নামবেন তারা। চলাচলে বন্ধু বান্ধব, ঘনিষ্ঠজন, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী এদের সাথে মানে কুশল বিনিময় করছে। প্রতীক বরাদ্দের পর যেহেতু আমি দলীয় প্রার্থী, দলের নেতাকর্মীদের নিয়ে বসে মিটিং করে পরে সিদ্ধান্ত নিয়ে পরে মূল প্রচারে যাব। এদিকে রাজশাহীতেও জুম্মার নামাজের পর নওহাটা কলেজ মোড় এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন পৌর নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। এ সময় তারা নির্বাচনে জয়ী হলে নওহাটা পৌরসভার উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
আমরা আশা করি লেভেল প্লেইং হলে মানুষ ভোট দিবে এবং এই ভোট দিলে ইনশাল্লাহ আমরা আশাবাদী। নৌকার বিরুদ্ধে না, আমি একজন প্রার্থীর বিরুদ্ধে অবস্থান করছি যার হাতে নৌকা তুলে দেওয়া হয়েছে। নহাটা পৌরসভার উন্নয়ন করবে এরকম প্রার্থী আমরা বেছে নেব। আমরা চাই নতুন প্রজন্ম যারা আমাদের দিকে সামনের দিকে এগিয়ে নেবে। নাটোরের সিংড়ায় আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থী, কর্মী ও সমর্থকদের পুলিশি হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সিংড়া উপজেলা বিএনপি। তবে পুলিশি হয়রানির বিষয়ে অবগত নয় বলে দাবি করেছেন রিটার্নিং অফিসার। আমাদের নেতা কর্মীদের যাদের নামে মামলা নাই তাদেরকে যদি হয়রানি করা হয় তাহলে এই পৌরসভা নির্বাচন অংশ নেওয়া আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। পৌরসভার নির্বাচনটি উৎসবমুখ পরিবেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যতা নির্বাচন হবে। এছাড়া সিলেট সহ বিভিন্ন পৌর এলাকার মনোনীত প্রার্থীরা ভোটারদের সঙ্গে দেখা সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। দলের নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা জানিয়েছেন 13 ডিসেম্বরের মধ্যে বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দলীয় প্রত্যয়নপত্র পাওয়ার পর সারা দেশে পৌর নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্র বা দল মনোনীত প্রার্থীর বাইরে বিভিন্ন স্থানে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন অনেকেই। এ অবস্থায় শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এতে দলের সিদ্ধান্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। 13 ডিসেম্বরের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগেই আমাদের দলের সিদ্ধান্তের বাইরে দলের ভিতরে যে সকল ব্যক্তিরা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা সকলেই প্রত্যাহার করে নেবেন। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যদি যায়, দলের আমাদের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হলে পরে তার চূড়ান্ত শাস্তি হচ্ছে বহিষ্কার। বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে বিএনপিও। দুপুরে বনানীর নিজ বাসভবনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দলের পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বাইরে কেউ যদি প্রার্থী হয়ে থাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে, তো সেটা তো দলের গঠনতন্ত্রে আছে। এর বিরুদ্ধে যে শাস্তিযোগ্য সেটা তো গঠনতন্ত্রে আছে, তার উপরে ভিত্তি করে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ব্যবস্থা নেওয়ার আগে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের সুযোগ দেওয়া হবে বলেও জানান এই নেতা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। আসছে নতুন বছর 2016। বছরের প্রথম দিনটি উদযাপন করা হয় পাঠ্যপুস্তক দিবস হিসেবে। ওই দিনের শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে এখন ব্যস্ত সময় পার করছেন দেশের 24টি ছাপাখানার শ্রমিকরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃপক্ষ আশা করছে নির্ধারিত সময়ের আগেই দেশের প্রতিটি স্কুলে পৌঁছে দেওয়া হবে নতুন বই। আরও জানাচ্ছেন শাফিন জাহিদ। মাতুয়াইলের আনন্দ প্রিন্টিং প্রেস এগিয়ে চলছে বই মুদ্রণ ও বাধাইয়ের কাজ। দম ফেলারও যেন ফুরসত নেই এখানকার শ্রমিকদের। আগামী বছরের প্রথম দিনেই প্রতিটি শিক্ষার্থীর হাতে পৌঁছে দিতে হবে নতুন বই। যে বইয়ের গন্ধেই নতুন প্রাণের ছোঁয়া লাগবে দেশের 508টি উপজেলার 97,000-এরও বেশি স্কুলে। 2016 সালের শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত 4,44,00,000 শিক্ষার্থীর জন্য এ মাসের শেষ সপ্তাহের মধ্যেই পৌঁছে দেওয়া হবে প্রায় 34 কোটি বই, যেখানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্যই থাকবে 11 কোটিরও বেশি বই আর অনুশীলন খাতা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আশা করছেন নির্দিষ্ট সময়ের আগেই প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে যাবে বই। এরই মধ্যে দেশের প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন, মাদ্রাসা ও এনজিও পরিচালিত স্কুলগুলোতে পৌঁছে গেছে 35% বই। এনসিটিভি যে দায়িত্ব পালন করছে বই ছাপানোর দায়িত্ব তো তাদের। আশা তো করি যে সময় রয়েছে আমরা সে সময়ের মধ্যে শতকরা 100% বই পেয়ে যাব এবং পহেলা জানুয়ারি আমরা প্রতি বছর যেভাবে বই দিই সেভাবে বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে পারবো। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডও বলছেন জানুয়ারির 1 তারিখে নতুন বই বিতরণের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক দিবস উদযাপন করতে পারবে স্কুলগুলো। প্রাথমিক স্তরের বই পাঠ্যপুস্তকে আমাদের ইতিপূর্বে কিছুটা সমস্যা হয়েছিল, তা আমরা মোটামুটি সবকিছু ওভারকাম করে ফেলেছি। আমাদের মাধ্যমিক স্তরের বইগুলো যেরকম ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে, আর আমাদের বিশ্বাস যে প্রাথমিক স্তরের বইগুলো পৌঁছে যাবে। তারা বলছেন এ মাসের 25 তারিখ নাগাদ বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়া হবে নির্ভুল বই। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা।
প্রবাসের সময় আরও থাকছে। রাজধানীর গুলশান লেক এলাকায় দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ, নোটিশ দেওয়া হয়নি ভুক্তভোগীদের, এমন অভিযোগ নাকচ রাজুকের। মাদারীপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আদরের ছোট বোনকে হারিয়ে এভাবে বুক ফাটা আর্তনাদ করেন নাজমা বেগম। 4 বছর আগে মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদার কান্দির আলকাস শেখের মেয়ে বানেসার সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে করে পাশের আলমদস্তার কান্দির সিদ্দিক হাওলাদারের ছেলে জহের। বিয়ের পর কয়েক কিস্তিতে 2 লাখ টাকা যৌতুক দেয়া হয় জহেরকে। তবে আরও যৌতুকের দাবিতে জুয়া ও নেশাগ্রস্ত জহেরের সঙ্গে প্রায় ঝগড়া হতো বানেসার। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে স্ত্রী বানেছাকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের। তার স্বামী তারে মার গে চকির পর হাতে অন্যা দিয়ে ফাঁস দিয়ে চর পর হাতে বানগে থুইছে। জুয়া খেলায় গেজা গুজা খায়, হেগুলা খাইও খালি দিনা করে মাইসেটা সাইটা হে হের পরে ও খালি আমার বুইনের মারে। প্রশাসনের কাছে এবং মাননীয় সরকার প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে এই ঘটনার সম্পূর্ণ সুবিচার করতে চাই, বিচার চাই। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে জহেরকে আটক করে পুলিশ। এ ঘটনায় নিহতের মেজ বোন নাজমা বেগম বাদী হয়ে জহেরকে প্রধান আসামি করে 4 জনের বিরুদ্ধে রাজৈর থানায় মামলা দায়ের করেন। এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের ব্যাপারে আমরা যথাসাধ্য তদন্ত করছি। আসামিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। পাকিস্তানে তৈরি 1 কোটি জাল ভারতীয় রুপি সহ 6 জনকে আটক করেছে র্যাব। এর মধ্যে একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। আটককৃতদের কাছ থেকে 28টি পাসপোর্ট ছাড়াও বাংলাদেশ ও পাকিস্তানে ভ্রমণের জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের নকল সিল ও সিল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। র্যাব জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে এই জাল রুপিগুলো পাকিস্তানে তৈরি করা হয়েছে। র্যাব জানিয়েছে, বৃহস্পতিবার রাত 8টার দিকে বিমানবন্দর ফুট ওভারব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এ 6 জনকে আটক করা হয়। সবুজ টি শার্ট পরা আব্দুল্লাহ ওরফে সেলিম এ চক্রের প্রধান। আব্দুল্লাহ বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি নাগরিক। আন্তর্জাতিক মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের 4 সহযোগী পাকিস্তানে বসে এ জাল মুদ্রার কারবার নিয়ন্ত্রণ করেন। বিমানবন্দরে অবস্থিত একটি খাবারের দোকানের কর্মচারী কামরুল মুদ্রা পাচারকারীদের ইমিগ্রেশন ও গ্রিন চ্যানেল পার করতে সহায়তা করেন। জাল রুপি ভারতে বাজারজাত করে পশ্চিমবঙ্গের মালদা জেলার একটি চক্র। আব্দুল্লাহ সেলিম সে কিন্তু সোফার আমরা জানি যে 1979 সাল থেকে কিন্তু পাকিস্তানে অবস্থান করছে এবং বিভিন্ন সময়ে কিন্তু সে বাংলাদেশে এই গমন করেছে। দাউদ ইব্রাহিমের যে 4 জন সহযোগীর কথা আমরা এখানে বলেছি, তারাই মূলত এটা পাকিস্তানে এই মুদ্রাগুলি কিন্তু একদম খুব হাই কোয়ালিটির মুদ্রা, পাকিস্তানে খুব সুন্দরভাবে মুদ্রা এটা প্রেরণ করেছে। র্যাব জানিয়েছে, এই চক্রটি বাংলাদেশ ও পাকিস্তান দূতাবাসের কর্মকর্তাদের জাল সিল ও স্বাক্ষর ব্যবহার করে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করে মানব পাচার করে আসছে। তাদের ওয়েটা স্মুথ করার জন্য অনেকেই অনেকাংশে জড়িত থাকতে পারে। তারা আমাদেরকে বলেছে যে পাকিস্তান এয়ারপোর্টের থেকে তারা কি পরিমাণ টাকা দিয়ে সাধারণত ক্লিয়ারেন্স হয়। কামরুল নামে যাকে আমরা বলেছি, সে বেসিক্যালি লিয়াজও করতো, তাদেরকে ইমিগ্রেশনে ফ্যাসিলিটেট করত এবং গ্রিন চ্যানেল দিয়ে সে তাদেরকে সুকৌশলে ব্যবহার করত, বের করে দিত এবং তার সঙ্গে কন্টিনিউয়াসলি ইন এবং আউট যে মূল চক্র রয়েছে তাদের সঙ্গে কন্টিনিউয়াসলি তার যোগাযোগ থাকতো। র্যাব আরও জানিয়েছে, এই চক্রের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায়। বাংলাদেশি এবং ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। উভয় দেশের নাগরিক। সংখ্যালঘু ও আদিবাসীদের ক্ষমতায়ন, তাদের বিরুদ্ধে সাংবিধানিক বৈষম্য বিলোপ, সাম্প্রদায়িক নির্যাতন বন্ধ সহ সরকারের কাছে 7 দফা দাবি তুলে ধরেছেন সংখ্যালঘু ও আদিবাসী নেতারা। শুক্রবার বিকেলে রাজধানীতে এক মহাসমাবেশে তারা বলেন, সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার না করে তাদের দাবি পূরণে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। বিকেল 3টায় জাতীয় সঙ্গীত গেয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এ সময় আদিবাসী সংগঠনের নেতারা তাদের অধিকার রক্ষায় জাতীয় সংলাপ ও নীতিমালা প্রণয়নের দাবি জানান। এছাড়া বিভিন্ন ধর্মীয়, সংখ্যালঘু এবং ক্ষুদ্র জাতি সত্তা সম্প্রদায়ের উপর সন্ত্রাস ও হামলা বন্ধে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। 7 দফা দাবি পূরণ না হলে আন্দোলনেরও ঘোষণা দেন নেতারা। উল্লিখিত দাবিসমূহ অনতিবিলম্বে বাস্তবায়ন করা না হলে ধর্মীয়, জাতিগত, সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠী ভবিষ্যতে ভিন্ন চিন্তা করতে বাধ্য হবে। যখন ইচ্ছা হবে
তখন আমি ভোট ব্যাংক হিসেবে তাদেরকে ব্যবহার করব। তাহলে বলতে চাই যে এগুলো নেই, এই মুহূর্তে বন্ধ করে দিতে হবে। আমাকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধ করছেন, আমাকে বাদ দিয়ে কোনো আন্দোলন করছেন, আমাকে বাদ দিয়ে কোনো লড়াই করছেন, করেন নাই। আমার সুবিধাটা বেচা নিজের সুযোগটা নিছেন। আমরা যত পার্সেন্টেজ আছি সেই অনুসারে আমাদের রাষ্ট্র পরিচালনায় আমাদের অধিকার নিশ্চিত করতে হবে। যুদ্ধাপরাধের বিচার নিয়ে কেউ নিরপেক্ষ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন সমাজের বিশিষ্টজনেরা। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে যুদ্ধাপরাধের বিচার এবং গণমাধ্যমের দায়বদ্ধতা বিষয়ক আলোচনা সভায় তারা বক্তব্য রাখেন। গণমাধ্যমে এই সংক্রান্ত সংবাদ প্রকাশ ও প্রচারের সময় সতর্ক থাকারও পরামর্শ দেন বিশিষ্টজনেরা। মুক্তিযুদ্ধের মতো ব্যাপারকে, যুদ্ধ অপরাধের মতো ব্যাপারটিকে শুধুমাত্র একটি নিরপেক্ষ টিআরপি বাড়ানোর খেলা ভেবে নেয়। আমার কাছে মনে হয় এই জায়গাটিতে গণমাধ্যমের দায়বদ্ধতা আরো বেশি থাকা উচিত। আমাদের দেশে যেটুকু আমরা অর্জন করেছি এই যুদ্ধ অপরাধীদের বিষয়ে, তবে এটা নিঃসন্দেহে বলতে হবে এটির পেছনে আমাদের সংবাদকর্মী এবং আমাদের গণমাধ্যম একটি ব্যাপক ভূমিকা রেখেছে। আজকে যখন যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্ন আসবে, সেখানে আমাদের নিরপেক্ষ হওয়ার কোনো কারণ নেই। সেখানে আমাদেরকে অবশ্যই একটি পক্ষ হয়ে আমাদেরকে কথা বলতে হবে, কলম ধরতে হবে। প্রবাসের সময় আরও থাকছে। স্বাধীনতার 4 দশকে দেশের পুঁজি বাজারে প্রযুক্তিগত উন্নতি হলেও বাড়েনি বাজারের পরিসর। আস্থার সংকটে বিনিয়োগকারীরা, সমন্বিত পদক্ষেপের তাগিদ। সচেতনতার অভাব আর যথাযথ প্রয়োগ না থাকায় সমাজে বাড়ছে আইন না মানার প্রবণতা। শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণী পেশার মানুষের মধ্যেই এটি দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আইনের শাসন বাস্তবায়নে নজরদারির পাশাপাশি পাঠ্যপুস্তকে এই সম্পর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা প্রয়োজন। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। এটা যেন আইন ভাঙার প্রতিযোগিতা। সিগন্যাল না মেনে রাস্তায় চলাচল, ওভারব্রিজ থাকার পরও জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় ব্যারিকেড পার হওয়া, ফুটপাতে মোটরসাইকেল চালানো নিষেধ হলেও অবাধে চালানো, পাবলিক প্লেসে ধূমপান নিষেধ থাকা সত্ত্বেও ধূমপান। সরকারের দায়িত্বশীল মন্ত্রী, সচিব, সংসদ সদস্য, পুলিশ, সাংবাদিক, শিক্ষিত এবং অশিক্ষিত সব শ্রেণী পেশার অল্প কিছু মানুষকে প্রতিনিয়তই আইন ভাঙতে দেখা যায়। ব্রিজের উপর দিয়ে বেশিরভাগ আসি, আজকে ফাঁকা তো এই জন্য চলে আসলাম আর কি। রুলস ভাঙাই হচ্ছে মানুষের একটা নিয়মের মধ্যে পড়ে গেছে। আইনের প্রতি মানুষের আস্থা থাকে না, তখন এগুলো করতে বাধ্য হয়। না, অ্যাকচুয়ালি এটা উচিত না। তাই এর ফলে উৎসাহিত হচ্ছেন যারা আইন ভাঙতে চান, আর নিরুৎসাহিত হচ্ছেন আইন মান্যকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ পর্যায়ের কারো কারো আইন না মানার প্রবণতা থেকে শুরু করে আইন প্রয়োগের শৈথিল্য, শহরে বসবাসের নিয়ম সম্পর্কে অজ্ঞতার কারণেই এসব ঘটছে। আইন অমান্য করার কারণে কোনো একজন মেজর জেনারেল সাহেবের বা কোনো একজন সেক্রেটারি সাহেবের, কোনো একজন মন্ত্রী সাহেবের গাড়ি থামিয়ে দেয়, সে হয়তো দেখা যাবে উল্টো ওই লোকের চাকরি হয়তো নিয়ে টান দিয়ে দিবে। আপনি কাজের গরু কেতাবে আছে, গোয়ালে নেই, আপনি লিখে আছেন এখানে এটা করা যাবে না, এটা করা যাবে না, কিন্তু এটার কোনো প্র্যাকটিসই নাই। তাই আইন না মানার সংস্কৃতি থেকে নিষ্কৃতি পেতে পাঠ্যপুস্তক সহ সার্বিক বিষয়গুলো সামনে তুলে ধরার আহ্বান জানান বিশেষজ্ঞরা। পাঠ্যপুস্তকের আওতার মধ্যে এই যে সিভিক সেন্স কিভাবে ডেভেলপ করা, সেটা তাকে শেখানো হয়। যে মূল্যবোধটাই সমাজে সংহতি তৈরি করবে এবং এই সুখবাদ থেকে আত্মত্যাগের মূল্যবোধটাকে প্রতিষ্ঠিত করবে। আইন মানার উদাহরণ সৃষ্টি করা ও কঠোর হস্তে আইনের শাসন বাস্তবায়নের মধ্য দিয়ে সমাজে আইন মানার সংস্কৃতি চালু হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারে প্রবাসের খবর। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এখন থেকে আর কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না। এমনকি ভিসামুক্ত দেশগুলোর নাগরিকদেরও ছাড়পত্র ছাড়া প্রবেশ করতে দেবে না বলে নির্দেশনা জারি করেছে মার্কিন সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও এতে অনেক গ্রিন কার্ডধারী প্রবাসীকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে দুর্ভোগ পোহাতে হবে বলে মনে করছেন প্রবাসী বাঙালিরা। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্যারিস হামলার মতো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেদেশে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে মার্কিন সরকার। হোয়াইট হাউসের দেয়া এক নির্বাহী আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়া ভ্রমণের সুবিধাপ্রাপ্ত দেশগুলোর নাগরিকদেরও এখন থেকে সেদেশে প্রবেশে ছাড়পত্রের প্রয়োজন হবে। এমনকি গ্রিন কার্ডধারীদেরও বিদেশ ভ্রমণের পর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে এই ছাড়পত্র লাগবে।
আর এই ছাড়পত্র বা সবুজ সংকেত দেয়া হবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে। দূতাবাসগুলোতে এই ছাড়পত্র দেয়া হলে তবেই যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য যাত্রা শুরু করা যাবে। কোনো ক্ষেত্রে হয়তো এয়ারপোর্টে দেখা যাবে যে আপনার তারা ফিঙ্গারপ্রিন্টিংও নিচ্ছে, অতিরিক্ত প্রশ্ন করা হতে পারে। অনেকেই দেখা যায় যে যারা জেনুইন বিজনেসম্যান তারা ফ্রিকোয়েন্টলি বিভিন্ন দেশে ট্রাভেল করছে। ওই সমস্ত লোকের পক্ষে মিডল ইস্টে ট্রাভেল করা মানে পার্ট অফ দেয়ার জব, পার্ট অফ দেয়ার বিজনেস, কিন্তু ওই ধরনের লোকদেরকেও হয়তো কোশ্চেনিং করা হবে। তবে নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। যদিও আমাদের জন্য একটু কষ্ট হবে, এক্সট্রা টাইম লাগবে, তারপরেও এটা আমি মনে করি সিকিউরিটির জন্য এটা ভালো, খুব ভালো হয়েছে। আইনটা খুব ভালো হয়েছে, এটা আমি পছন্দ করি আইন, আমি এটার পক্ষে আইন। আর নির্বাহী নির্দেশ অনুযায়ী এয়ারলাইন্স কর্তৃপক্ষকেই যাত্রীদের ছাড়পত্রের বিষয়টি নজরে রাখতে হবে। ছাড়পত্র ছাড়া যাত্রী বহন করলে এয়ারলাইন্স কোম্পানিকে $50,000 জরিমানার বিধানও করা হয়েছে। সময় সংবাদ, নিউ ইয়র্ক। রাজধানীর গুলশান লেকের আশপাশের এলাকায় দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। আদালত কর্তৃক ভোগ দখলের সব ধরনের কাগজপত্র থাকলেও রাজুক অন্যায়ভাবে এই অভিযান চালাচ্ছে বলে অভিযোগ জমির মালিকের। তবে এসব অভিযোগ নাকচ করে দখল ঠেকাতে গুলশান বারিধারা লেকের দুপাশে ওয়াকওয়ে নির্মাণ করার ঘোষণা দিয়েছে রাজুক চেয়ারম্যান। সকালে গুলশান 1-এর 29 নম্বর রাস্তার লেক সংলগ্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালায় রাজুক। এ সময় 21 শতক জমির ওপর তৈরি টিন শেডের কয়েকটি বাড়ি উচ্ছেদ করা হয়। প্রধানমন্ত্রী ও হাইকোর্টের নির্দেশে জলাধার সংরক্ষণ আইন 2000 অনুসারে লেকের গতিপথ স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হয়েছে বলে জানান রাজুক চেয়ারম্যান। যেখানে যেখানে অবৈধ স্থাপনা আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান শুরু করেছি। আদালতেরও নির্দেশ আছে যে জলাধার আইন 2000 এটা কোনোভাবে বিঘ্নিত করা চলবে না। যারা এই আইন অমান্য করেছে আমরা সেগুলো উচ্ছেদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অথবা যে কোনো উচ্ছেদ কার্যক্রম আইনানুগভাবে আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে এগুলি ক্লিন করব। এদিকে 2002 সাল থেকে আদালতের নির্দেশে জমি ভোগ দখলে রয়েছে বলে জানায় জমির মালিক। বিগত বছরগুলোতে বেশ কয়েকবার উচ্ছেদ করতে এলেও উপযুক্ত নথিপত্র দেখে রাজুক ফিরে যায়। সবশেষ 2013 সালে গেজেট সংশোধনের রায় মালিকের পক্ষে গেলেও সব অমান্য করে রাজুক উচ্ছেদ অভিযান চালাচ্ছে বলে অভিযোগ জমির মালিকের। এই জমি সম্পূর্ণ ব্যক্তি মালিকানা জমি। হঠাৎ করে শুনতে বললাম যে আমাদেরকে আবার উচ্ছেদ করবে। আমরা সর্বোচ্চ আদালতের সমস্ত কাগজপত্র রাজুককে অবগতিকরণের জন্য জমা দিলাম, কিন্তু সর্বোচ্চ আদালতের কাগজপত্র, সর্বোচ্চ আদালতের রায় বিবেচনা না করে সম্পূর্ণভাবে বেআইনিভাবে আমাদেরকে উচ্ছেদ করলো। জমির মালিকদের অভিযোগ নাকচ করে লেক সংলগ্ন সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে গুলশান বারিধারা লেকের দুপাশে ওয়াকওয়ে নির্মাণের ঘোষণা দিয়েছে রাজুক। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ফেসবুক খুলে দেওয়ার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে লেখক, শিল্পী, অ্যাক্টিভিস্ট, অনলাইন ব্যবসায়ী ফোরাম। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন। অনলাইন অ্যাক্টিভিস্ট রবিন আহসান, ইফতেখার উদ্দিন বাবুর সহ বিভিন্ন লেখক, শিল্পী ও অনলাইন ব্যবসায়ীরা এতে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ফেসবুকের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যম খুলে দেওয়ার জোর দাবি জানান। স্বাধীনতার পর গত 4 দশকে দেশের 2 পুঁজি বাজারে লেনদেন ও ব্যবস্থাপনার কাঠামোয় প্রযুক্তিগত উন্নতি হলেও কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন আসেনি এর আকারের। বাজার বিশ্লেষকদের মতে 1996 ও 2010 সালে 1.5 দশকের মধ্যে বড় 2টি বিপর্যয়ের পর আস্থার সংকটে ভুগছেন বিনিয়োগকারীরা। তারা বলছেন, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজি বাজারে সক্রিয় করতে টেকসই নীতিমালার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক ও বাজার নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউলি। মূলত 90-এর দশকে অর্থনীতির বিকাশের সাথে পুঁজিবাজারের আকার বড় হতে থাকে। বাজার নিয়ন্ত্রণে 1993 সালে গঠিত হয় সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। এরপরেও 1996 সালে বড় বিনিয়োগকারীদের কারসাজিতে প্রথম ছন্দপতন হয় পুঁজিবাজারে। 4 দশকে শেয়ার বাজারের উত্থান পতনের ইতিহাসে কাগজের সার্টিফিকেট লেনদেন থেকে বেরিয়ে 2 পুঁজিবাজার এসেছে স্বয়ংক্রিয় লেনদেনে। সবশেষ 2 পুঁজিবাজারকে ডিমিউচুয়ালাইজেশন করা হয়। তবে বাজার কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিশন এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হলেও রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে থাকায় আস্থা হারিয়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। রিসেন্টলি দেখেছি 2-1 শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু এটা ছাড়াও যারা এই পুঁজিবাজারে বাজে খেলা খেলেছে তাদেরকে কিন্তু এখনো ওইভাবে আমরা
বিচারের আওতায় আনতে পারছি না। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা সরকারের বা পরিস্থিতির সকলেরই দায়িত্বে যে একটা আস্থাশীল অবস্থা থাকলেই মানুষ আস্তে আস্তে বিনিয়োগে যেতে পারবে। এদিকে দুই পুঁজিবাজার ও নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি কে পুনর্গঠন করা হলেও সংস্কার কার্যক্রমের দক্ষতা এবং সমন্বয়ের অভাব আছে বলে মনে করেন বিশ্লেষকরা। দক্ষ লোকবল দরকার, তাদের ইনফ্রাস্ট্রাকচারটাও সেভাবে থাকতে হবে। যে গতিতে দরকার রিফর্মগুলি সেই গতিতে ইমপ্লিমেন্ট করা হয় না। ইমপ্লিমেন্টটা করার পথে যেগুলি বাধা আসে সেগুলি অতিক্রমণের জন্য যথাযথ প্রয়াস দেওয়া হয় না। এছাড়া বাজার চাঙ্গা করতে মার্চেন্ট ব্যাংক ও মিউচুয়াল ফান্ডগুলোর মূলধন বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক ভূমিকা চান বিশেষজ্ঞরা। বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের অথবা ব্রোকারেজ হাউসগুলিকে নতুন করে বিনিয়োগ করার সুযোগ দিতে হবে এবং তাদেরকে মার্জিন সুবিধা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকে একটু পজিটিভ রোল প্লে করতে হবে। পুঁজিবাজারের পরিসর বাড়াতে আরো বেশি সরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির পাশাপাশি বহুজাতিক কোম্পানি শেয়ার বাজারে আনতে আইন করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। পাখির দেশ বাংলাদেশ এই শিরোনামে রাজধানীর জাতীয় জাদুঘরে শুরু হয়েছে 7 দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। এতে স্থান পেয়েছে বিলুপ্ত প্রায় বিভিন্ন পাখি সহ বাংলাদেশের 102 প্রজাতির পাখির আলোকচিত্র। শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী হাশিম খান এবং সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আসছে শীতে অতিথি পাখি নিরাপদ আবাসস্থল গড়তে ও পাখি শিকার বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ বার্ড ক্লাব আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন 46 জন আলোকচিত্রী। প্রদর্শনী চলবে 11 ডিসেম্বর পর্যন্ত। দর্শকরা অনেক পাখি দেখতে পারবে, পাখির সঙ্গে পরিচয় লাভ করবে যে কত ধরনের কত প্রজাতির পাখি বাংলাদেশে আছে। আবার জাদুঘরের যে স্টাফ করা অনেক বিলুপ্ত পাখি সেগুলো একই সঙ্গে তারা দেখতে পাচ্ছে। এত সুন্দর সুন্দর পাখি, এত কালারফুল। ওরা পাখি বলতে বোঝে খালি কাক আর চড়ুই পাখি। পাখির জগৎটা যে কত বড়, খুব দরকার এটা বাচ্চাদের জন্য। সবার উপরে জীবন সত্য এই স্লোগানকে সামনে রেখে রাজধানীতে শুরু হলো থিয়েটার সপ্তাহ 2015। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। নাট্যাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবারের আয়োজনে দুজনকে সম্মাননা দেওয়া হয়। তাদের মধ্যে নাট্যচর্চা আন্দোলনের পুরোধা হামিদকে মুনির চৌধুরীর সম্মাননা এবং তরুণ নাট্য সংগঠক আক্তারুজ্জামান ভূষিত হয়েছেন মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকে। সপ্তাহব্যাপী এই উৎসবে এবার কোনো বিদেশি নাটক থাকছে না। সম্পূর্ণ দেশীয় কাহিনী নির্ভর 7টি নাটক মঞ্চায়ন করবেন দেশের প্রাচীন নাট্যদল থিয়েটার এর শিল্পীরা। কিংবদন্তি নাট্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের একক অভিনয়ে প্রথম দিনে মঞ্চস্থ হয় প্রয়াত আব্দুল্লাহ আল মামুন রচিত নাটক কোকিলারা। শিল্পের মুক্ত ভাষা অভিমুখে এই স্লোগান নিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10ম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব 2015। শুক্রবার সন্ধ্যায় টিএসসির মিলনায়তনে এই উপলক্ষে নাটক কালের যাপন রঙ্গ মঞ্চস্থ হয়। 7 জন শিক্ষার্থী নির্দেশিত 7টি নাটক নিয়ে এই উৎসবের মূল আয়োজন। বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের ব্যবস্থাপনা ও প্রযোজনায় এই উৎসব চলবে আগামী 8 ডিসেম্বর পর্যন্ত। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিবন্ধী কেন্দ্রে বন্দুকধারীরা কেন হামলা চালিয়েছে এবং এর সঙ্গে উগ্রবাদী দলের সংশ্লিষ্টতা আছে কিনা তা এখনও নিশ্চিত করতে পারেনি দেশটির পুলিশ। তবে নিউ ইয়র্ক টাইমস এফবিআই এর তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে জানায় হামলাকারী ফারুকের সঙ্গে দেশ ও দেশের বাইরের কট্টর ইসলামপন্থীদের যোগাযোগ থাকার প্রমাণ মিলেছে। এদিকে সন্দেহভাজন 2 হামলাকারীর বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন পুলিশ। তাদের ধারণা হামলাকারীরা অনেকদিন ধরেই পরিকল্পনা করে আসছিল এবং তাদের আরও হামলার উদ্দেশ্য ছিল। এই হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশীরা। রাশিয়ানদের উপর হামলা চালাতে আইএসের সঙ্গে জড়িত 10 সিরীয় সম্প্রতি থাইল্যান্ডে প্রবেশ করেছে বলে ব্যাংকককে সতর্ক করেছে মস্কো। রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া থাই পুলিশের এক গোপন নথি থেকে এই তথ্য জানা যায়। ফাঁস হওয়া ওই গোপন নথির সত্যতা স্বীকার করে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকল বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলে শুক্রবার সংবাদ সম্মেলনে জানিয়েছে থাই পুলিশ। যদিও ওই 10 সিরীয় আসলেই থাইল্যান্ডে প্রবেশ করেছে কিনা সে বিষয়ে থাই পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
গোপনে নথিতে আরও বলা হয়, গত 15 থেকে 31 অক্টোবরের মধ্যে আইএসের ওই 10 চর থাইল্যান্ডে প্রবেশ করেছে বলে থাই পুলিশকে তথ্য দেয় রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি। জরুরি চিহ্ন সম্বলিত ওই নথিটি গত 27 নভেম্বর থাইল্যান্ডের বিশেষ শাখার কমান্ডারের কাছ থেকে পাঠানো হয় পুলিশের বিভিন্ন ইউনিটগুলোতে। খেলার খবর। 2016 নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের খবর। মূল পর্বের টিকিট নিশ্চিত হবার পর বাংলাদেশ নারী দলের এবার লক্ষ্য অপরাজিত চ্যাম্পিয়ন। বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জাহানারা আলমের দল। থাইল্যান্ডের ব্যাংকক ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় দুপুর 1:45টায়। সেমিফাইনালে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইনালের টিকিটের সঙ্গে 2016 টি-20 বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে চাম্পিকা গাগামের শিষ্যরা। তবে দলের ব্যাটিং নিয়ে কিছুটা চিন্তায় আছেন বাংলাদেশের অধিনায়ক জাহানারা আলম। বোলাররা ছন্দে থাকায় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য লাল সবুজের প্রতিনিধিদের। অন্যদিকে আয়ারল্যান্ডও অপরাজিতভাবেই ফাইনাল নিশ্চিত করেছে। আর শুধু ব্যাটিং নয়, বোলিং বিভাগও বেশ শক্তিশালী আইরিশদের। তাই বাংলাদেশকে কোনো ছাড় দেবে না আয়ারল্যান্ড। এর আগে স্বাগতিক হিসেবে 2014 টি-20 বিশ্বকাপে প্রথম অংশ নিয়েছিল জাহানারা সালমারা। জয় পরাজয়ের গণ্ডি ছাপিয়ে তাদের আছে পিছুটান, সঙ্গে আছে মানসিক ও শারীরিক বাধা। তবু সমাজের আর 10টা সাধারণ মানুষের মতো বাঁচতে চায়, খেলতে চায় তারা। কোনো মতে বেঁচে থাকা নয়, ধরনীতে নিজের অস্তিত্ব জানান দিয়ে সামনে এগুতে চায় প্রতিবন্ধী শিশুরা। জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজ হয়ে গেল ক্রীড়া প্রতিযোগিতা। তবে উৎসবমুখর পরিবেশে হাস্যোচ্ছল অংশগ্রহণের মধ্যেও ছিল নানা অব্যবস্থাপনা। যাদের জন্য এই আয়োজন তারাই হয়েছে অবহেলার শিকার। 11টি প্রতিষ্ঠান থেকে 200 শিশু কিশোর জড়ো হয়েছে মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠে। উদ্দেশ্য তাদের উৎসর্গ করা দিবসটিকে খানিকটা নিজেদের মতো করে উপভোগ করা। জীবনের অনেকটুকু অনুভবে উদযাপনে যাদের রয়েছে হরেক রকম বাধা, তাদের নিয়ে করা আয়োজনে হয়ে গেল এক খণ্ড উপহাসের আসর। শুক্রবার সকাল 8টা থেকে বেলা 11টা 3 ঘন্টা ঠায় দাঁড়িয়ে শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে থাকা শিশু কিশোরেরা। অপেক্ষা অনুষ্ঠানের প্রধান অতিথি ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের। শুধু উদ্বোধন নয়, ছিল খাবারের জন্য অপেক্ষা। অনুষ্ঠান উদ্বোধনের আগে খাবার দেয়াও নাকি মানা। পানি নাস্তা পায় নাই। হঠাৎ আসলো ঘোষণা, আসবেন না পূর্ব নির্ধারিত প্রধান অতিথি। তড়িঘড়ি করে জাতীয় সঙ্গীত গেয়ে বেলুন উড়িয়ে হলো দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন। ততক্ষণে ভোরের কুয়াশা কেটে আকাশে সূর্যের উকিঝুঁকি। এই অপেক্ষার খেলায় বেজায় ক্ষুব্ধ অভিভাবকেরাও। আমাদের সন্তান তারা, এবং তাদেরকে যেভাবে দাঁড়া করে রাখানো হয়েছে এবং খুবই ইনহিউম্যান। পৃথিবীর কোথাও এটা হতে পারে না, এটা বাংলাদেশে সম্ভব। কেউ কেউ বলতেছে যে খিদে লেগে গেছে, মানে ওরা তো খিদাটাও সহ্য করতে পারে না। জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সংস্থার সভাপতিও এ ব্যাপারে অসহায়, দুঃখ প্রকাশ করলেন সবার কাছে। আমরা কোনোদিনও চাই না, কেননা আমাদের যারা অনেকেরই ছেলেমেয়েরাও এই প্রতিবন্ধী আছে। উই ফিল সরি, এক্সট্রিমলি সরি ফর দি ডিলে। এত কিছুর মাঝেও হলো প্রতিযোগিতা, হাসলো জয়ী ও পরাজিতেরা। বৈষয়িক জয় পরাজয় ছাপিয়ে প্রতিনিয়ত জীবনকে জয় করার আনন্দ ছুঁয়ে যায় এই হাসি মুখগুলোকে। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পৌর নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ে বিচার বিশ্লেষণে ব্যস্ত ভোটাররা। চলছে অনানুষ্ঠানিক গণসংযোগও। বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে শক্ত অবস্থানে আওয়ামী লীগ, বিএনপি। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ব্যস্ত ছাপাখানার শ্রমিকরা। নির্ধারিত সময়ের আগেই সব স্কুলে বই পৌঁছানোর আশাবাদ। মাদারীপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ। বুক ফাটা আর্তনাদ স্বজনদের, স্বামী আটক। রাজধানীতে এক পাকিস্তানি নাগরিক সহ মুদ্রা ও মানব পাচারকারী চক্রের 6 সদস্য আটক। প্রায় কোটি টাকা মূল্যের জাল রুপি জব্দ। তৈরি হয়েছে পাকিস্তানে, দাবি র্যাবের। এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না কেউ। গ্রিন কার্ডধারীদেরও লাগবে এই অনাপত্তিপত্র। দুর্ভোগের আশঙ্কা প্রবাসীদের।
দর্শক, এই ছিল প্রবাসী সময়ের। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দেন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।